জন্মসূত্রে আমেরিকার নাগরিকত্ব পাওয়া নীতি বাতিল করা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে মামলা করেছে 22টি স্টেট এবং ওয়াশিংটন ডিসি কর্তৃপক্ষ। মঙ্গলবার স্টেটগুলোর অ্যাটর্নি জেনারেলরা সম্মিলিতভাবে আলাদা দুটি ফেডারেল মামলা দায়ের করেন। এছাড়া আরেকটি মামলা দায়ের করেছে নাগরিক অধিকার নিয়ে কাজ করা সংগঠনের একটি জোট। মামলাগুলোতে বলা হয়, সোমবার ট্রাম্পের সই করা নির্বাহী আদেশ সংবিধানের 14তম সংশোধনী লঙ্ঘন করে। সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার ক্ষমতা প্রেসিডেন্ট ট্রাম্পের নেই। এদিকে আজ থেকে শুরু হচ্ছে দেশে অনুপ্রবেশকারীদের বহিষ্কার অভিযান। সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে এই কথা জানালেন ট্রাম্প সরকারের বর্ডার জার টম হোমেন। দেশ জুড়ে অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই অভিযান চালানো হবে, যে কারণে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হবে না বলে আশা করেন তিনি। সুনির্দিষ্টভাবে চিহ্নিত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হবে। বিশেষ করে যেসব অভিবাসীর বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ আছে তাদের আগে বহিষ্কার করার পরিকল্পনার কথা জানান বর্ডার জার। তবে কোথায় এই অভিযান আগে শুরু হবে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য দেননি হোমেন। এবং কিছুক্ষণ আগে সিএনএনে প্রকাশিত এক সংবাদে আমরা দেখতে পাচ্ছি ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন যে এমনকি স্কুল এবং চার্চে গিয়েও যদি তারা আশ্রয় নেন তবে সেখানেও আইস অভিযান চালাতে পারবে। এদিকে আমেরিকার কানাডার উপর যে অতিরিক্ত শুল্কের বোঝা চাপিয়ে দেন তাহলে সেটি পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মঙ্গলবার কুইবেকের সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। যদিও আমেরিকার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে কানাডা সরকারের উদ্যোগের কথা জানান দেশটির বিদায়ী প্রধানমন্ত্রী। এদিকে ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনার পথ এখনো খোলা আছে বলে জানান মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শাইনবাউম। এছাড়া আমেরিকার ক্ষমতা পরিবর্তনে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে তেমন পরিবর্তন আসবে না বলে জানান জার্মানির চ্যান্সেলর। ক্ষমতা গ্রহণের পরপরই ইউনাইটেড নেশনসের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO থেকে আমেরিকাকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার জনস্বাস্থ্য বিষয়ক সংস্থাটি থেকে প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করতে নির্বাহী আদেশ দিয়েছেন তিনি। ট্রাম্পের অভিযোগ, স্বাস্থ্য সংকটের সময় WHO অসঙ্গত রাজনৈতিক হস্তক্ষেপ এড়িয়ে চলতে ব্যর্থ হয়েছে। এদিকে WHO এবং প্যারিস জলবায়ু চুক্তি থেকে আমেরিকা সরে আসার ঘোষণার পরপরই জলবায়ু ও স্বাস্থ্য সংকটে মোকাবেলায় জাতিসংঘের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে চায়না। আমরা এইসব বিষয় নিয়ে কথা বলবো TVN 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এহসান জুয়েল এবং আমার সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন ইউনিভার্সিটি অফ নিউ অর্লিন্সের প্রফেসর এমিরেটাস ডক্টর মোস্তফা সারোয়ার এবং শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক শেখ আল মামুন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আলোচনায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন আমেরিকার সুবর্ণ যুগে পা দিতে যাচ্ছে আমেরিকা। নিঃসন্দেহে জনগণের প্রত্যাশাও তাই, এবং সেই কারণেই পপুলার ভোট থেকে শুরু করে সবকিছুতে তাকে এককভাবে ক্ষমতা দেয়া হয়েছে। এবং তিনি দায়িত্ব নেয়ার পর আমরা যেটি দেখছিলাম যে এর আগে তিনি নানা সময় বলতেন যে একটা দিনের জন্য তিনি ডিকটেটর হতে চান কিংবা শাসক হতে চান। সে একটা দিন পার হয়েছে। সেদিন তিনি 26টি এক্সিকিউটিভ অর্ডার সাইন করেছেন এবং বেশ কিছু প্রোক্লামেশনে তিনি সাইন করেছেন। সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তবে আমরা বলে রাখি যে এই 26টি এক্সিকিউটিভ অর্ডারে সাইন করা এক ধরনের রেকর্ড, কারণ এর আগে জো বাইডেন তিনি প্রথম দিনে 15টি এক্সিকিউটিভ অর্ডারে সাইন করেছিলেন এবং ট্রাম্প তার প্রথম যে শাসন আমল ছিল সে সময় প্রথম সপ্তাহে 14টি এক্সিকিউটিভ অর্ডারে স্বাক্ষর করেছিলেন। এবার কেউ কেউ হয়তো শতাধিক এক্সিকিউটিভ অর্ডারের কথা বলছিল, কিন্তু অনেক বড় বড় জায়গাগুলোতে ডোনাল্ড ট্রাম্প হাত দিয়েছেন এবং এটির মাধ্যমে তিনি আমেরিকার অনেক নীতি পাল্টে দিতে চান। বিশেষ করে বিগত যে সরকার ছিল জো বাইডেনের, সেক্ষেত্রে 80টি কট্টর, ক্ষতিকর এবং নির্বাহী পদক্ষেপ তিনি বাতিল করার ঘোষণা দিয়েছেন। সবকিছু মিলে প্রথম দিন পার হলো, দ্বিতীয় দিন পার হতে যাচ্ছে। প্রফেসর ডক্টর মোস্তফা সারোয়ার, আপনার কাছে জানতে চাই যে এক্সিকিউটিভ অর্ডার কিংবা যেই বিশেষ নির্দেশনাগুলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিচ্ছেন সেটি কতটা ইতিবাচক, কতটা নেতিবাচক হচ্ছে? এ তো মিক্সড, মানে অনেকগুলো সে আপনি বলেছেন যে এক্সিকিউটিভ অর্ডার দিয়েছে এবং প্রোক্লামেশন দিয়েছে একদম বিভিন্ন বিষয়ে। কাজে এটাকে ঢালাওভাবে আমি যদি বলি যেগুলো সব খারাপ কিংবা সবগুলো ভালো, তাহলে তো সেটা ঠিক করা হবে না। এটা একটা মিক্সড ব্যাগ। কিছু কিছু প্রোক্লামেশন ভালো, কিছু কিছু মানে যে এক্সিকিউটিভ অর্ডার উনি সই করেছেন
তার কিছু ভালো, কিছুটা খারাপ, কিছুটা মিক্সড, কতগুলো ডিবেটেবল, কাজে ইটস এ মিক্সড ব্যাগ। ওকে, আমরা যদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেগুলো হয়তো অনেক বেশি বাংলাদেশি কমিউনিটির সাথেও সম্পৃক্ত আছে একটি একটি করে যদি আপনার কাছে একটু জানতে চাই, জন্মসূত্রে নাগরিকত্বের যে বিধানটি তিনি বাতিল করতে যাচ্ছেন, যেটি নিয়ে এর মধ্যে বিভিন্ন স্টেট তারা লসুট করছে, এবং অন্যদিকে অভিবাসীদের ব্যাপারে যে মাস ডিপোর্টেশনের বিষয়ে তিনি বড় হুঙ্কার ছেড়েছিলেন, এখন পর্যন্ত হয়তো সেটা অনেক বড় পরিসরে শুরু হয়নি। টম হোমেন বলছিলেন যে আজকে থেকে শুরু করবেন, কিন্তু মূল যে বিষয় সাউদার্ন বর্ডার তিনি জরুরি অবস্থা ঘোষণা করেছেন, সেখানে যে বিশেষ অ্যাপ দিয়ে অনেকে লিগালি আমেরিকায় প্রবেশ করার সুযোগ পেতেন সেই অ্যাপটি ক্যান্সেল করেছেন, সেখানে একটা মানবিক দুরবস্থা তৈরি হয়েছে। এই দুটি বিষয় নিয়ে যদি আপনার কাছ থেকে শুনতে চাই শুরুতে। হ্যাঁ, প্রথমেই আপনি যেটা মানে সিটিজেনশিপটা, এটা খুবই একটা মানে এমন একটা ডিসিশন উনি করেছেন, আমার যেন মনে হচ্ছে এটা একটা ট্যাকটিক্যাল। কারণ আপনি অলরেডি বলেছেন যে 22 স্টেটস এটার বিরুদ্ধে কেস দিয়েছে এবং আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন তারাও রেডি হচ্ছে। শুধু তাই নয়, আরো অন্যান্য বিভিন্ন অর্গানাইজেশন এটাকে কোর্টে চ্যালেঞ্জ করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে জুলাই 9, 1868 যে 14th অ্যামেন্ডমেন্ট হয়েছে, সেই 14th অ্যামেন্ডমেন্ট অনুযায়ী যে কোনো বাচ্চা মানে তার বাবা মা যে যে জাতি হোক কিংবা তাদের যে স্ট্যাটাস হোক, তার উপরে কিচ্ছু নির্ভর করবে না। বাচ্চাটা যদি যুক্তরাষ্ট্রের জুরিসডিকশন, তার যে জিওগ্রাফিক্যাল এলাকা, এমনকি তার যেগুলো জুরিসডিকশন, সেখানে যদি একটা বাচ্চার জন্ম হয়, সে অটোমেটিক্যালি যুক্তরাষ্ট্রের সিটিজেন। এটাই এতদিনের নিয়ম, এবং এটা 14th অ্যামেন্ডমেন্ট। এবং এটা নালিফাই করেছে 1857, আমাদের যখন ভারতীয় উপমহাদেশে সিপাহী বিদ্রোহ চলছিল, তখন যুক্তরাষ্ট্রে একটা খুব বাজে আইন হয়েছিল, ওটাকে আমরা বলি ড্রেড স্কট ভার্সেস স্যানফোর্ড ইন 1857। এখানে যারা কৃতদাস মানে স্লেভ, এদের যে সিটিজেনশিপকে ক্যান্সেল করে দেওয়া হয়েছিল, সেগুলো সব রহিত করে এই 14th অ্যামেন্ডমেন্ট। তাহলে দেখা যাক যে এই যে বর্তমানে যেটা সে করেছে, সেটা কি এই 14th অ্যামেন্ডমেন্টের ধোপেটি কিনা। কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে অ্যামেন্ডমেন্ট 14th অ্যামেন্ডমেন্ট ইজ এ পার্ট অফ দ্য ইউএস কনস্টিটিউশন। কাজে এটাকে এটাকে ক্যান্সেল করে দেওয়া এত চারটিখানি ব্যাপার নয়। এটাকে ক্যান্সেল করতে হলে এবং নতুন কিছু আনতে হলে আপনাকে 2/3 মেজরিটি হতে হবে সেনেটে এবং ইসে লোয়ার হাউস, হাউস অফ রিপ্রেজেন্টেটিভস, যেটা ডোনাল্ড ট্রাম্পের নেই। আরো স্টেটগুলোতেও যেতে হবে এটার ফাইনাল র্যাটিফিকেশন জন্য। কাজেই দেখা মানে বোঝা যাচ্ছে যেটা আইনের মাপকাঠিতে এটা চলবে না। এখন দেখা যাক এটা কি করেছে সে। আসলে ছয়টা ছয়টা তার যে যে সই করেছে এক্সিকিউটিভ অর্ডার, ছয়টা এক্সিকিউটিভ অর্ডারই কিন্তু মারাত্মকভাবে ইমিগ্রেশন এবং সিটিজেনশিপকে করবে, চ্যালেঞ্জ করবে। যেটা মেইন, যেটা হলো প্রোটেক্টিং দ্য মিনিং অ্যান্ড ভ্যালু অফ আমেরিকান সিটিজেনশিপ, ওটা নিয়ে আমি আলোচনা করছি। ওখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। বাংলাদেশি যারা আছেন কিংবা সাউথ এশিয়ান যারা আছেন, যে অনেকে আছেন যারা এখানে ছাত্র, F1 ভিসা, হ্যাঁ, কিংবা J1 ভিসা, অথবা কেউ এখানে কাজ করছেন যাদের H1B ভিসা, এবং অন্যান্য আবার কানাডা থেকে যারা আসছেন অনেকে TN ভিসার জুরিসডিকশনে ওনারা যুক্তরাষ্ট্রে কাজ করছেন। এদের যদি কারো বাচ্চা হয়, কিংবা যারা অ্যাপ্লাই করেছেন গ্রিন কার্ডের জন্য, গ্রিন কার্ড হয়নি, ইটস এ ট্রানজিশন, তাদের কারো যদি বাচ্চা হয়, বাচ্চাটা কবে? 19শে ফেব্রুয়ারি। 19শে ফেব্রুয়ারির পরে যদি কোনো বাচ্চার জন্ম হয়, তাহলে এই ডোনাল্ড ট্রাম্পের আইন অনুযায়ী, নতুন যেটা যেটা মানে ওনার মানে এক্সিকিউটিভ অর্ডার অনুযায়ী, তারা যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ পাবে না। তার অর্থ তাদের স্টেটাসের জন্য, ওই বাচ্চার স্টেটাসের জন্য, ইউ হ্যাভ টু গো টু দি ইমিগ্রেশন অথরিটি অ্যান্ড অ্যাপ্লাই ফর আইদার F2, J2 অথবা H, মানে যেটা H ভিসার 4 ক্যাটেগরি, মানে ডিপেন্ডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। এটা আমার যেন মনে হয় যে যুক্তরাষ্ট্রের যে আইন এবং বিভিন্ন ব্যাপার রয়েছে,
কনস্টিটিউশনের যে বাধ্যবাধকতা রয়েছে তাতে এটা ধোপে টিকবে না। তাহলে কেন ডোনাল্ড ট্রাম্প এটা দিল? রাইট। আমার মনে হয়, এটা আমার ইন্টারপ্রিটেশন, আই মাইট নট বি রাইট, সে খুব চালাক লোক। সে তার কোর গ্রুপ, বর্ণবাদী যে গ্রুপটা, তাকে খুব ভাবে সমর্থন করে, যারা চায় না কোনো বিদেশি মানে সাদা রঙের বাইরে এখানে কাউকে অ্যালাউ করা হবে না, সেই গ্রুপটাকে খুশি করার জন্যই সে এই এক্সিকিউটিভ অর্ডার দিয়েছে। আমার মনে হয় হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, হি নোজ ইটস নট গোনা গো থ্রু। এটা হলো আপনার সিটিজেনশিপের ব্যাপারটা। এখন আমরা এটা একটু ডক্টর মোস্তফা সরোয়ার, এটা আরেকটু পরিষ্কার হয়ে নেই। সেটা হলো যে 19 ফেব্রুয়ারির পর যারা জন্ম নেবে এখানে, যে বিশেষ ক্যাটাগরিগুলো আপনি বললেন, সেই ক্যাটাগরির শিশুদের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে তারা যখন সোশ্যাল সিকিউরিটি নাম্বার চাইতে যাইবেন, তারা যখন বার্থ সার্টিফিকেট চাইতে যাবেন, পাসপোর্ট চাইতে যাবেন, তখন ফেডারেল এজেন্সিগুলো সেগুলো ইস্যু করবে না যতক্ষণ এটি সুরাহা না হচ্ছে। না না, শুধু তাই নয়, তাদের জন্মের পরে তারা তো ইলিগাল হয়ে গেল। জন্মের পর তার তো কোনো স্ট্যাটাস নেই, কাজে ডিপেন্ডেন্ট ভিসার জন্য তাদেরকে ইমিডিয়েটলি অ্যাপ্লাই করতে হবে। এবং যখন অ্যাপ্লাই করবে তখন সোশ্যাল সিকিউরিটির একটা ক্যাটেগরি আছে, যে ক্যাটেগরিতে ইউ হ্যাভ নো ওয়ার্ক পারমিট, ইটস জাস্ট এ আইডি। সেটা হয়তো হতে পারে, সে সম্পর্কে ডিটেইল আমি এখনো দেখিনি, কিন্তু সম্ভবত সেটা হবে। কিন্তু তাদেরকে ইমিডিয়েটলি স্ট্যাটাসের জন্য তাদেরকে মানে যেটাকে আমরা বলি ডিপেন্ডেন্ট ভিসা, সেটার জন্য অ্যাপ্লাই করতে। আরো একটা আমি অ্যাড করব, অনেক সময় মানে ট্যুরিজম, বার্থ বাই ট্যুরিজম, এই যে বাংলাদেশের আমরা জানি অনেক ধনিক শ্রেণী এখানে এসে তাদের স্ত্রীকে পাঠায় ডেলিভারির আগে, এবং এখানে ডেলিভারি হয়ে গেলে তারা যুক্তরাষ্ট্রের সিটিজেন হয়। এটাও কিন্তু বন্ধ হয়ে গেছে। এবং এটা নিয়েই আসলে মূল আপত্তির জায়গাটা ছিল, যে এইভাবে এসে আপনি হঠাৎ করে যুক্তরাষ্ট্রের নাগরিক, আমেরিকার নাগরিক হয়ে যাচ্ছেন, মাত্র 1 মাস 2 মাস 3 মাস স্টে করছেন। এটা অনেকটুকু আলোচনা ছিল। তবে একটা বিষয় পরিষ্কার, যারা এর আগে জন্ম নিয়েছেন, অর্থাৎ এই এক্সিকিউটিভ অর্ডারের আগে জন্ম নিয়েছেন, তারা এই সমস্যাটা পড়তে যাচ্ছেন না। না, তারা শুধু নয়, 19 ফেব্রুয়ারি পর্যন্ত যারা হচ্ছেন, কারণ একটা মাস সময় দিয়েছে সে, 1 মান্থ। উনি 20 তারিখে এটা সই করেছে, 20 জানুয়ারি, 30 দিন সময় দিয়েছেন পর্যন্ত ইটস ফাইন। ওকে, আমরা ওই ইমিগ্রেশনের বিষয়টাতে আপনার কাছে আসবো। শেকাল মামুন, আপনার কাছে একটু যেতে চাই, যেটি ডক্টর মোস্তফা সরোয়ার বলছিলেন যে ডোনাল্ড ট্রাম্প তো নিজেই জানেন এটি পরিবর্তন করা সহজ কোনো কাজ নয়, কারণ এটি অলরেডি সংবিধানের একটা অধিকার, এবং এটি যদি পরিবর্তন করতে হয় তাকে হাউসে, কংগ্রেসে, সব জায়গায় 2/3 মেজরিটি লাগবে, যেটি তার নেই। এবং এটি নিয়ে তার দলের সবাইও, যে রিপাবলিকানদের সবাইও যে একমত তাও না, ডেমোক্রেটরা তো নিঃসন্দেহে এটির বিরোধিতা করবেনই। তাহলে যেটি মোস্তফা সরোয়ার বলছিলেন যে কট্টরপন্থী গ্রুপকে খুশি করার জন্য তিনি এটি করেছেন, আপনার কাছে কি তাই মনে হয়, নাকি এটি আসলে এক ধরনের চেষ্টা, এটি তিনি শুরু করলেন, একটা সময় গিয়ে যদি এটি সাকসেস হয় তাহলে নিঃসন্দেহে ইতিহাসে ডোনাল্ড ট্রাম্পের নাম নানাভাবে আলোচনায় থাকবে? Thank you. Well, no, it's not going to pass. আপনি যেটা বললেন যে হ্যাঁ, কোনো 14th amendment কে যদি আবার নতুন করে অ্যামেন্ডমেন্ট করতে হয় বা কনস্টিটিউশনকে চেঞ্জ করতে, অবশ্যই আপনাকে 2/3 মেজরিটি বোথ আপার এবং লোয়ার সেনেট এবং কংগ্রেস থেকে পাস করতে হবে। It has to be signed by the president and then it has to be tested in the Supreme Court. So we don't have that much time. President বা Republican Party সে ধরনের কোনো অ্যাবিলিটি এই মুহূর্তে না। Even though they have the majority, they don't have those kind of বলা হয় super majorities, 2/3 majority, সেখানে সেটা নেই। So it is impossible. So it's like a wasting of time and resources of সেটা আসলে যে আমেরিকার যেটা মেইন ফোকাস, সে যদি ফোকাস করতে চায় যে আমেরিকার ইনফ্লেশনকে রিডিউস করতে, আমেরিকার আনএমপ্লয়মেন্ট রেটকে আরো ডিক্রিজ করতে, সে লেস ফোকাস অন দ্যাট। ইনস্টেড অফ দ্যাট ইমিগ্রেশনকে এভাবে স্পেশালি বার্থ রাইট সিটিজেনশিপকে ক্যান্সেল করা is quite impossible. এটা previously tested হয়েছে, it didn't work out. And it's not going to work out this time. Within 1 month, we know this case is going to, hopefully, from the federal court থেকে Supreme Court যেতে পারে. There is one piece of statement. এখানে আপনার যদি 14th Amendment ওটা যদি পড়ানো হয়, এখানে শুধু বলা আছে, no state shall make it or enforce any law which shall abridge the privilege or immunity of citizens of the United States, nor shall any state deprive any person of life, liberty, or property without due process. তো এইখানে যে উইদাউট ডিউ প্রসেস কথাটা এখানে মেনশন করা হয়েছে, এটাই হয়তো সে কোর্টে চ্যালেঞ্জ করবে এবং কোর্টে আমরা জানি যে এটাকে ফেল করবে। দ্যাটস ইট। কিন্তু মাঝখানে যে সময়টা, অর্থাৎ 19 ফেব্রুয়ারি থেকে এটি যদি কার্যকর শুরু হয়,
যেহেতু এক্সিকিউটিভ অর্ডার আছে এবং তিনি ফেডারেল এজেন্সিগুলোকে বলেছেন তাদের বার্থ সার্টিফিকেট ইস্যু না করতে, পাসপোর্ট ইস্যু না করতে, মধ্যবর্তী কত সময়ের মধ্যে এটি আসলে সমাধান হতে পারে? কারণ এটি তো আসলে কোর্টে যাওয়ার পরে লম্বা সময় ধরে কি এটি ঝুলে গেল? No, not really. A birth certificate is not federal government issue the birth certificate. Birth certificate, if somebody in a house, a midwifery যেটা বলা হয়, যেমন অন্যান্য স্টেটে যেমন নিউ ইয়র্কের বাইরে যারা রুরাল এরিয়াতে যারা বাচ্চারা জন্ম করে, তাই না, অনেক সময় কিন্তু তারাও কিন্তু অথরাইজ করতে পারে, চার্চ থেকে অথরাইজ করতে পারে। এবং এখানে কিন্তু হসপিটাল থেকে আমাদের সিটিতে যেগুলো মোস্টলি বার্থ সার্টিফিকেট ওখান থেকে ইস্যু করা হয়। সো এই বার্থ সার্টিফিকেট নিয়ে পরবর্তীতে তারা সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করে, বাট they cannot really, federal government has no jurisdiction over the city or state facility. ওকে, তার মানে এইখানে দুশ্চিন্তার কিছুটা হয়তো আশঙ্কা কম আছে, কিন্তু না না, এখানে 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 আমি অ্যাড করতে চাই জি যে ইমিডিয়েটলি যে কেসগুলো ফাইল করা হবে তার ভিত্তিতে ইনজাংশন জারি করা যেতে পারে। হ্যাঁ, এটাকে উইথহোল্ড করার জন্য ইনজাংশন জারি করতে পারে। আমরা জানি যে বিভিন্ন যে ফেডারেল কোর্টের জাজ যারা আছেন তারা খুবই মানে সুস্থ মাথার এবং ভালো চিন্তার লোকজন, ওনারা এটাকে হয়তো ইনজাংশন দিয়ে এটাকে বন্ধ করে দিতে পারেন। আর একটা ব্যাপার, যে বার্থ সার্টিফিকেট যে বাচ্চাদের হয় এখানকার, তাদেরকে আর সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে হয় না, তারা ন্যাচারালি এখানে, তারা যদি বাইরে কোথাও যেতে চায় তখন তারা হয়তো একটা পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারে। মানে ইউ ডোন্ট নিড টু অ্যাপ্লাই। মানে একটা পাসপোর্ট তো আপনার জাতীয়তা না, পাসপোর্ট হলো আপনার একটা ট্রাভেল ডকুমেন্ট। এক্স্যাক্টলি, বার্থ সার্টিফিকেট ইটসেলফ যদি ওটা যুক্তরাষ্ট্রের জুরিসডিকশনের মধ্যে হয় ওটাই সিটিজেনশিপ বর্তমানে। ওর জন্য সিটিজেনশিপের আলাদা সার্টিফিকেট দরকার হয় না, ওটা হয় শুধু আমাদের, আমরা যারা ন্যাচারালাইজড সিটিজেন ওদের অটোমেটিক। ওদের হয় কি, যখন ওরা বাইরে যেতে চায়, যেমন ধরেন আমেরিকার বাইরে ওরা হয়তো ইউরোপে ঘুরতে যাইবে, ওখানে লাগে না, এশিয়ান কোনো কান্ট্রিতে কিংবা অন্য কোনো একটা কান্ট্রিতে গেল, সেখানে তাদের একটা পাসপোর্ট প্রয়োজন, তখন সেই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করা হয়। কিন্তু সিটিজেনশিপ বর্তমানের 14th অ্যামেন্ডমেন্ট অনুযায়ী ইট ইজ অটোমেটিক। ওকে, আমি আপনার কাছে এরপর জানতে চাই, যেটি অভিবাসনদের সমস্যা নিয়ে, মাস ডিপোর্টেশন নিয়ে আমরা আলোচনা করছিলাম অনেকদিন ধরে, এখন 2 দিন পার হয়েছে বলা যেতে পারে। আজকে যদিও তার প্রথম অফিসিয়াল দিন যাচ্ছে, তিনি কালকেও হোয়াইট হাউসে বসে এবং শপথ নেওয়ার পরপরই অসংখ্য এক্সিকিউটিভ অর্ডার সাইন করেছেন, সংবাদ সম্মেলন করেছেন, নিঃসন্দেহে টেলিভিশনে আমরা সেটি দেখেছি। এখন পর্যন্ত অভিবাসীদের বিরুদ্ধে কতটা কঠোর হলেন আপনার কাছে কি মনে হয়? এটাও মিক্সড, এটাও এর ভিতরে পলিটিক্স আছে। যেমন আমি আপনাকে এক্সাম্পল দেই, আমি দুটো স্টেটকে এক্সাম্পল হিসেবে দেবো, একটা ক্যানসাস আর একটা নেব্রাস্কা। এই দুটোতেই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সমর্থন বিশাল। হ্যাঁ, হি হ্যাজ সুপার মেজরিটি অলমোস্ট ইন দোজ টু স্টেট। এই দুটোই রেড স্টেট। এই দুটো স্টেটে যে তাদের যে মেইন ইকোনমিতে যে এগ্রিকালচার ভিত্তিক তাদের যে অর্থনীতি, তাতে মানে মানে ইললিগাল ইমিগ্রেন্ট, মেক্সিকান ওয়ার্কার ছাড়া, হন্ডুরান ওয়ার্কার ছাড়া তাদের ওই বিজনেস চলবে না। তাদের বিশাল বিশাল ফার্ম আছে, বিলিয়ন ডলারের ব্যবসা, এবং এই ব্যবসায়ীরা সব ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করে। কাজে এখন যদি এই যে সবাইকে এক্সপেল করার জন্য যদি সর্বত্র সে অভিযান চালায়, তাহলে কিন্তু ওই দুইটা দেশে, ওই দুটো স্টেটের এবং আরো অন্যান্য স্টেট আছে, আমি দুটোকে একটা এক্সাম্পল হিসেবে দিলাম, এমনকি আইওয়াও পড়বে এই লেভেলে, এখানে কিন্তু বিদ্রোহ শুরু হয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্পের সমর্থন থাকবে না এবং তার নিজের দলের লোকরা ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আপনি লক্ষ্য করুন, আমার যেন মনে হচ্ছে যে এই যে অভিবাসনের আমাদের যারা আছে তাদেরকে ধরে বাইরে পাঠাবার জন্য আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্প ইজ টার্গেটিং দ্য রেড স্টেট বিগ সিটিজ লাইক নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, শিকাগো, লস অ্যাঞ্জেলেস, হিউস্টন যদিও রেড স্টেটের মধ্যে পড়েছে, কিন্তু হিউস্টন ইটসেলফ ইজ ভেরি ডেমোক্র্যাট, ভেরি ব্লু। কাজে এই সমস্ত বড় বড় শহরগুলোতে আমার যেন মনে হয় যে তারা অপারেশন ইমিডিয়েটলি চালাবে। কিন্তু এটাও একটা পার্সিয়ালিটি আমার কাছে মনে হচ্ছে। তারা জানে যে এগ্রিকালচার বেল্টে যেগুলো রেড স্টেট, সেখানেও কিন্তু এরা আছে। হ্যাঁ, কিন্তু তাদের ওখানে আমার মনে হয় না সে টাচ করবে। যদি টাচ করে তাহলে আমি বিস্মিত হব, কারণ আমি যে ডোনাল্ড ট্রাম্পকে এতদিন স্টাডি করেছি, হি ইজ নট দ্যাট ডোনাল্ড ট্রাম্প যে তার নিজের দলের লোকদেরকে ধরবে। সে ধরবে শুধু এই বিগ সিটিজ গুলো, যেগুলোকে সে দেখতে পারে না, সেখানকার মানে যারা ইলিগাল ইমিগ্রেন্ট তাদেরকে ধরার। এবং আরো একটা সবচেয়ে যেটা মানে খারাপ,
সেটা আমি বলছি যে এর ভিতরে একটা কালারের ব্যাপার হয়ে যাবে, একটা ধর্মান্ধ ব্যাপার, ধর্ম তো না, শ্বেতাঙ্গ অশ্বেতাঙ্গদের প্রতি যে একটা দৃষ্টিকোণ, তার মানে একটা খারাপ অ্যাপ্লিকেশন আমি ভাবছি। যেমন ধরুন, কাকে ধরবে রাস্তায়? তো একটা সাদাকে ধরবে না, তারা তারা থামাবে ব্রাউন কালার এবং কালো কালার। হ্যাঁ, কেন কেন করবে? স্ট্যাটিস্টিক্যালি এদের মধ্যেই হয়তো বেশি নাম্বার অফ ইলিগাল ইমিগ্রেন্ট। হ্যাঁ, কাজেই আপনি স্ট্যাটিস্টিক্যালিও যদি চিন্তা করেন, তাহলে কিন্তু এদেরকেই আটকে দেবে এবং এদেরকে চেক করবে। সেটা দেখুন কি বলেছি, স্কুলে যাবে, চার্চে যাবে, জানে যে চার্চে অনেকদেরকে আশ্রয় দেওয়া হয়, সেই জন্য সে বলছে চার্চকে। কারণ ক্যাথলিক চার্চ আছে অনেক, যে চার্চগুলো সাউথ আমেরিকার ক্যাথলিক জনগণ, মেক্সিকো মানে মানে হিসপ্যানিক পপুলেশনের কিন্তু লায়ন শেয়ার ইজ ক্যাথলিক রিলিজিয়ান। তো ওরা ক্যাথলিক চার্চে আশ্রয় নিতে পারে, তাদেরকে যাতে ধরা যায়। তার অর্থ আমার মনে হয় দেয়ার উইল বি সাম ডিসক্রিমিনেটরি চেক। হ্যাঁ, সাদাদেরকে আটকাবে না, কোথাও ধরবে না, কিন্তু একটা আমাদের মতো রঙের একটা লোক এখানে, আমাদের যেখানে ন্যাচারালাইজেশন আছে, হ্যাঁ, কিংবা আমাদের বাচ্চা যারা এখানে বর্ন সিটিজেন, তাদেরকে আটকে দিতে পারে যে হে, প্রমাণ দেখাও। তারা তো আর পাসপোর্ট নিয়ে ঘুরবে না, তাদের তো বার্থ সার্টিফিকেট পকেটে নিয়ে কেউ ঘোরে না। কাজে এটা একটা খুব কমপ্লেক্স সিচুয়েশন, এবং আমি আশা করি যে ডোনাল্ড ট্রাম্পের গভর্নমেন্ট এগুলোকে লক্ষ্য করবে এবং অযথা মানুষকে হেনস্থা করবে না, এটা আমার আশা। জি, শেকাল বাবু, আপনার কাছে জানতে চাই যে গণবিতরণ, আমরা মাস ডিপোর্টেশন বলছি, সেটি কি শেষ পর্যন্ত গণহারে হবে? কারণ এটার সাথে অর্থনীতির একটা বিশাল অংশ জড়িত আছে। আপনাকে একদিকে যেমন বিতরণ করতে হলে বিপুল অঙ্কের অর্থ ইনভেস্ট করতে হবে, অন্যদিকে তাদের সবাইকে বিতরণ করা হলে তো দেশের অর্থনীতিতে সেটি ইফেক্ট পড়বে। আপনার কাছে কি মনে হয় সেটি, যেটি মাস ডিপোর্টেশন আমরা এতদিন শুনে এসেছি, সেটি থাকবে, না ডিপোর্টেশন হবে একটা নির্দিষ্ট শ্রেণী, পেশা কিংবা দেখে, কান্ট্রি দেখে? Well, definitely. যেমন শিকাগোতে that city has a special rules, like কোনো ফেডারেল গভর্নমেন্টকে কোনো প্রকার সিটি এজেন্সিতে তারা অ্যালাউ করবে না, not including the church, schools, none of those facilities. So আপনি যেটা বলতেছেন যে হ্যাঁ, mass deportation, এটি কি স্যাংচুয়ারি সিটি এই কারণে শিকাগো করবে না? Well, Chicago has a special law, সেখান থেকে তারা পাস করছে, এবং সেই পাস করার কারণে সেখানে কোনো প্রকার কোঅপারেশন ফেডারেল গভর্নমেন্টের সঙ্গে করবে না। অন্যদিকে নিউ ইয়র্কের মেয়র আজকেও সংবাদ সম্মেলনে বলেছেন যে এনওয়াইপিডি আইসকে সর্বাত্মক সহযোগিতা করবে। Well, there's a big difference with the New York City that I was about to say, because he is going to be convicted এবং ডোনাল্ড ট্রাম্প তাকে পার্ডন করবে, এবং ডোনাল্ড ট্রাম্পের যে ইমিগ্রেশনের যে মেইন পার্সন, যে ডিপোর্টেশন তাকে সিলেক্ট করা হয়েছে, হি টক টু মেয়র আদমস। আই এম রিয়েলি সরি টু সি দ্যাট যে আমাদের প্রোগ্রেসিভ লিডার, যেখানে আমাদের মাল্টি কালচার আমাদের নিউ ইয়র্ক সিটিতে, সেখানে তারা তার সঙ্গে কোঅপারেট করবে। ইট ইজ ভেরি শেমফুল টু মি। বাট এনিওয়ে, সো যেটা বলতে চাচ্ছিলাম যে হ্যাঁ, ম্যাস ডিপোর্টেশনের কথা বলতেছিলেন, যে আপনি যেটা ফাইন্যান্সের কথা বলতেছিলেন, উই নো দ্যাট রাইট নাও প্রেসিডেন্ট ট্রাম্প অলরেডি মিট করছে তাদের রিপাবলিকান পার্টির স্পিকারের সঙ্গে। উই হ্যাভ টু মেক এ 36 ট্রিলিয়ন ডেপ্ট এই মুহূর্তে, এবং সেটাকে তারা যে ডেপ্ট সিলিংয়ের কথা এখন বলতেছে আনলিমিটেড করার জন্য বা ওটাকে উইথড্র করার জন্য, হাউ দে ক্যান পে দিস বিল? দিস ইজ এ বিগ হেডেক ফর হিম রাইট নাও। যে যদি ডেপ্ট সিলিংকে মানে রিমুভ করা হয়, এবং তারা যদি আনলিমিটেড টাইম মানি, তারা যেমন লাস্ট টাইমে সে $8 ট্রিলিয়ন বড় করছে, এবার যদি সে আরো $8 ট্রিলিয়ন বড় করে, হাউ দে ক্যান পে? এবং যদি ইউনাইটেড স্টেট গভর্নমেন্টের এই ট্রেজারি বন্ড যদি রেটিং যদি লো করা হয়, তখন দিস ইকোনমি ইজ গোনা কোলাপস, এবং এই ইকোনমি কোলাপস করলে is going to be recession, is going to be huge disaster for this country and for the whole world. So he needs to think more about the financial situation and economic situation instead of spending millions of dollars. That's quite impossible. এই মুহূর্তে the government is, they have to pay. আমরা জানি যে এই মুহূর্তে গভর্নমেন্টের অনেক সেকশন থেকে টাকা বরাদ্দ কাছে, সেখান থেকে টাকা এনে এই আপনার ডেপ্টের জন্য যে প্রিমিয়াম দিতে হয়, ইন্টারেস্ট দিতে হয়, সেখানে তারা পে করতেছে। সো I don't know how they're going to do this. I don't know this math. আমার মনে হয় যেটা is quite impossible. আমরা জানি যে হয়তো সে ইমার্জেন্সি ডিক্লারেশন দিচ্ছে, সোলজারদেরকে সে সাউদার্ন বর্ডারে নিচ্ছে, বর্ডারের বিষয়, কিন্তু সিটিগুলোর বিষয় কি করবে? আপনি যে শিকাগো, নিউ ইয়র্কের মতো সিটিগুলো, 10 million people, 15 million people from the United States is just wait and see. সে আজকে কি বলছে? আজকে আমরা জানি যে স্টক মার্কেট went up 400 down because he said
হিজ টোন ওয়েন্ট ডাউন, সে এখন তার সুর চেঞ্জ হয়ে গেছে, যে সে যে ট্যারিফের কথা বলতেছিল 30%, 40% চায়নার এগেনস্টে, নাও হি ইজ থিঙ্কিং অ্যাবাউট 10%। এবং চায়না অলরেডি বলছে, লুক, tariff is not good for neither of us. We know that. All the economists know that. So if you really listen to his economist, his advisor, they're not going to propose this kind of things that really hurt him. জি, প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার, আপনার কাছে সংক্ষেপে জানবো, সেটা হলো যে নিউ ইয়র্কের আপনি জানেন যে নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটি বিশাল একটা অংশ বাস করেন, এবং আপনি কিছু আশঙ্কার কথা বলছিলেন। আমাদের দর্শক, আমাদের নাগরিকরা, আমাদের দেশের মানুষরা কতটা আসলে আতঙ্কিত হওয়ার আছে এই মাস ডিপোর্টেশনের বিষয়টি নিয়ে? মানে ম্যাস ডিপোর্টেশনে যেহেতু সে সিটিগুলোকে টার্গেট করবে, আমার যা মনে হয়, যেমন ধরুন অলরেডি নিউ ইয়র্কের মেয়র সহযোগিতা করবে, এমনি একটা পরিস্থিতিতে সবচেয়ে জঘন্য ব্যাপার হলো যে হেনস্থা করা। যারা ইলিগাল আছেন তাদেরকে তো পেয়ে গেলে তো আর কোনো কথাই নেই, ধরে তারা রাউন্ড আপ করে পাঠিয়ে দেবে। আমি আমার যে সহ আলোচনাকারী, তার সঙ্গে আমি কিন্তু এক, যে এর জন্য যে খরচটা বহন করা খুবই কঠিন ব্যাপার, কিন্তু যদি এটা টার্গেটেড হয়, সে সবাইকে করবে না। হ্যাঁ, সে যে শহরগুলোকে সে পছন্দ করে না, যেগুলো ব্লু স্টেট, এবং যে সিটিগুলো ব্লু সিটিজ মানে ডেমোক্র্যাট ডমিনেটেড, সেগুলোকে সে টার্গেট করে, হ্যাঁ, সে হয়তো ওখানকার ভোটিং প্যাটার্ন চেঞ্জ করে ফেলতে পারে, ইত্যাদি ইত্যাদি। সে তার যে উদ্দেশ্য কি আমরা এটা বুঝতে পারছি না, কারণ ওখানে হয়তো দেখা যাবে যে অনেক লোক তাকে হয়তো এ ব্যাপারে আরো বেশি সমর্থন করতে পারে, কাজে তার নাম্বার বেড়ে যেতে পারে, হ্যাঁ, যারা এখানকার অরিজিনাল সিটিজেন। কাজে আমার মনে হয় যেন যে সে এটাকে করবে পার্শিয়াল, নট অ্যাজ এ হোল। আমি যেমন দুটো স্টেটের আপনাকে এক্সাম্পল দিলাম, আই ডাউট হি উইল গো টু ক্যান্সাস অর নেব্রাস্কা অর ইভেন আইও, এসব জায়গাতে সে যাবে না আমাদের এই মিসিসিপিতে, আমাদের নর্থের এবং ইস্টের যে স্টেটটা, মিসিসিপিতে সে আসবে না, কারণ এটা তার নিজের একটা বিরাট মানে আর কি তার কোর গ্রুপ। কিন্তু সে নিউ ইয়র্কে যাওয়ার চেষ্টা করবে, আপনার স্যান ফ্রান্সিসকোতে যাবে, লস অ্যাঞ্জেলেসে যাবে, হিউস্টনকে টার্গেট করবে। এই সমস্ত শহর থেকে সে ধরে নিয়ে তার যারা সমর্থক মানে বর্ণবাদী যে গ্রুপটা, ওদেরকে খুশি রাখবে যে দেখো আমি তো করলাম। হ্যাঁ, কিন্তু ওই যে নাম্বার, যে 10 মিলিয়ন কিংবা 11 মিলিয়ন, আমার মনে হয় যে সেটা খুবই কষ্ট, সেটা হবে না আমার ধারণা। কিন্তু শহরগুলোতে হেনস্থা যে করবে, যে এখন প্রত্যেকের একটা ডকুমেন্ট নিয়ে পকেটে হাঁটতে হবে, কারণ আপনাকে যেখানে থামিয়ে দিয়ে বললো যে কই তোমার সার্টিফিকেট কোথায়, তখন মানে গ্রিন কার্ডটা কোথায়, কিংবা তোমার সিটিজেনশিপ কোথায়, কিংবা ভিসা ডকুমেন্ট কোথায়, এগুলো কিন্তু তারা জিজ্ঞেস করবে। আমার রং যদি সাদা হয়, হ্যাঁ, আমাকে ধরবে না, কিন্তু আমার যে রং ব্রাউন, আমাকে ধরবে, আমাকে ধরার চান্স আছে। কাজে এই যে জিনিসটা, এই জিনিসটার ব্যাপারে আমাদের যারা কমিউনিটি, তাদেরকে সাবধানে থাকতে হবে আমার মনে হয়, চিন্তা ভাবনা করে এবং লোকাল লিডারদের সঙ্গে আলোচনা করে যে কাগজপত্রগুলো সঙ্গে রাখা দরকার কপি করে এগুলো কিন্তু বর্তমানে পকেটে রাখাটা আমাদের জন্য মঙ্গলজনক। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে আমরা আরো কিছু বিষয় নিয়ে কথা বলবো। দর্শক আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত ডেমোক্রেসি অনুষ্ঠানে, আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমার সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যুক্ত আছেন ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্সের প্রফেসর ইমেরিটাস ডক্টর মোস্তফা সরোয়ার এবং শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক শেখ আল মামুন। আপনাদের দুজনকে আবারও স্বাগত। আমরা ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডারগুলো নিয়ে কথা বলছিলাম। অনেকগুলো বিষয় আছে, অনেকগুলো উদ্যোগ তিনি নিয়েছেন, সবগুলো বিষয় নিয়ে আমরা হয়তো কথা বলছি না। আমরা হয়তো পানামা ক্যানাল নিয়ে, আমরা হয়তো গ্রিনল্যান্ড নিয়ে কথা বলছি না, আমরা হয়তো নারী এবং পুরুষ দুটো লিঙ্গ সেসব বিষয় নিয়ে কথা বলছি না। যেহেতু সময় অল্প, আমাদের কমিউনিটি রিলেটেড বিষয়গুলো নিয়ে আমরা একটু বেশি ফোকাস করছি। আজকে আপনাদের কাছ থেকে হয়তো আলোচনাগুলো নিচ্ছি। অন্য একটি বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটি হলো ফেডারেল এমপ্লয়ীদের ক্ষেত্রে তিনি এখন থেকে রিমোট ওয়ার্ক করার বিষয়টি বাতিল করেছেন। অর্থাৎ আমাদের কমিউনিটিরও অনেকে আছেন ফেডারেল এমপ্লয়ি এবং তারা রিমোট ওয়ার্ক করেন, এবং সব মিলে দেশে 1.1 মিলিয়ন ফেডারেল এমপ্লয়ি আছেন যারা রিমোট ওয়ার্ক করেন। এই বাতিল যে তিনি করলেন, এই ক্ষেত্রে ইউনিয়নগুলোর ভূমিকা কি হতে পারে? অর্থাৎ এটি কি শেষ পর্যন্ত টিকবে ডক্টর মোস্তফা সরোয়ার, নাকি এটি আসলে এটি নিয়েও মামলা হওয়া কিংবা ইউনিয়নগুলোর বিক্ষোভ করা এই ধরনের আশঙ্কা দেখছেন আপনি? ইউনিয়নের এখানে থাকবে, তারা অপোজ করবে, কিন্তু ব্যাপারটা কি যে ফেডারেল এমপ্লয়িজদের দুটো ক্যাটেগরাইজ করা যায়। একটা গ্রুপ আছে যারা কোনো ইউনিয়নের মেম্বার নয়,
আরেকটা গ্রুপ আছে যারা ইউনিয়নের মেম্বার। ইউনিয়নের মেম্বার যারা না, তাদের তো কোনো প্রোটেকশন নেই। তাদেরকে যদি বস অর্ডার করে যে তোমাকে অফিসে আসতে হবে, অফিসে না আসলে তোমার চাকরি খতম, এবং যেহেতু অলরেডি এই এক্সিকিউটিভ অর্ডার আছে এবং এটা প্রেসিডেন্টের আওতার ভিতরে আছে, তার ক্ষমতার ভিতরে, কাজে আমার পরামর্শ, আপনারা যদি ইউনিয়নের বাইরে থাকেন এবং আপনাদেরকে যদি হাজির হতে বলে, ইমিডিয়েটলি ইউ ফলো দ্যাট। অযথা না গিয়ে চাকরিটাকে খোয়ানোটা ঝুঁকিতে এটা ফেলবেন না। আমাদের জন্য মঙ্গলজনক নয়। নাও দ্বিতীয় ক্যাটেগরি, যেটা ইউনিয়ন ক্যাটেগরি। ইউনিয়ন ক্যাটেগরিতে ইউনিয়নের সঙ্গে এগ্রিমেন্ট সই হয় বিভিন্ন দপ্তরে। যে দপ্তরে তারা চাকরি করছে সেই দপ্তরের যারা এক্সিকিউটিভস, তাদের সঙ্গে ইউনিয়নের চুক্তি হয়। এই চুক্তির আবার একটা এক্সপায়ারেশন ডেট আছে, হ্যাঁ, যে এই তারিখের পর থেকে এটা আর প্রযোজ্য নয়। তখন রিনেগোসিয়েশন হয়। হয়তো এও হতে পারে যে এই ইউনিয়নের ব্যাপারে যেখানে রেসিস্টেন্স হবে ভীষণ, সেখানে হয়তো এরা অপেক্ষা করতে পারে, যেই রিনিউয়ালের সময় আসবে তখন তারা বলবে নো, ইউ হ্যাভ টু কাম। হ্যাঁ, কাজেই এটাও বোঝা যাবে যে মানে নেগোসিয়েশনের কি পদ্ধতি। এটাও কিন্তু একটা মিক্সড ব্যাগ। ইট উইল ডিপেন্ড অন কাদের সঙ্গে কি ধরনের চুক্তি রয়েছে, কোন ইউনিয়নের সঙ্গে কোন দপ্তরের কি ধরনের চুক্তি রয়েছে, তার উপরে ভিত্তি করে এটা হবে। ইট ইজ, তবে আমার যেন মনে হয় যেটা একটা এক্সিকিউটিভ জুরিসডিকশনের আন্ডারে, হ্যাঁ, তাহলে ডোনাল্ড ট্রাম্প যেটা চাইবে সেটাই আমার যেন মনে হয় এখানে করতে হবে। আলটিমেটলি দ্যাট উইল বি ইমপ্লিমেন্ট। জি, শেখাল মামুন, আপনার কাছে জানতে চাই, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প তো দেশের জন্য অনেক ভালো কাজও করবেন, ভালো কাজও করছেন। কেউ কেউ বলছেন যে হ্যাঁ, ফেডারেল এমপ্লয়িরা তারা আসলেই অফিস করা উচিত, তাহলে সরকারের যে ইফিসিয়েন্সির কথা বলা হচ্ছে, এখন যে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডিপার্টমেন্টও করা হয়েছে যাতে বেশি কার্যকর করা যায়, অপচয় রোধ করা যায়, এই কাজটি অর্থাৎ ফেডারেল এমপ্লয়িদের এখন সপ্তাহে 5 দিনই অফিস করার বিষয়টাতে আপনি ইতিবাচক কিছু খুঁজে পাচ্ছেন কিনা? Well, look, since COVID time thing, right? There's not only federal government. If you look at the big corporations and Microsoft, Google, and Microsoft's application used by a lot of federal agencies, state agencies, city agencies, schools, universities. So a lot of the work, it's waste to go to the office. You could sit down at home, you could do everything. You could be there on the camera. You could log all the activities that you are doing. There's a superior software that will track every second, every minute what you are doing. It's not like you're staying home. আমাদের অনেক কাছে মনে হইতে পারে যে we're just having coffee and tea and gossiping. No, that's not the way we work. My brother is a software engineer. He worked from 8 o'clock to 10 o'clock sometimes at night. Does not mean he's sitting and babysitting his kids. So yes, the definition of the work has been changed. But yes, the government has right to call their employees to, but it's not mean that they're, as I say, you have to be in the office to perform your work. And efficiency, the কথাটা বলা হচ্ছে, efficient means you have to be efficient, more productive, that you have to cut some unnecessary waste. That's a different field. Elon Musk এটা বলতে চাচ্ছে, ওদেরকে অফিসে নিয়ে, it's not like assembly line that your boss is going to watch you how many units you're cutting, how many pipes you're cutting. It's not like that anymore. So যদিও ট্রাম্প এটা জোর করতেছে, কিন্তু certain office job is not required to go back to the office. But yes, they could make it, once a week or twice a week, যেটা Amazon বলছে, Google বলছে, Microsoft বলছে. That will also increase the activities in the town and city. People go out there, have their lunch outside, buy stuff from there. That will increase the economic activities. That's different scenario. But in today's day, certain job is not required to go back to the office. অনেক ধন্যবাদ আপনাকে তথ্যগুলোর জন্য। আমরা ডক্টর মোস্তফা সরওয়ার, আমরা 1 থেকে 1.5 মিনিট করে সময় পাবো দুজনের জন্য। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনেক বেশি আত্মবিশ্বাসী মনে হচ্ছে। তিনি যেভাবে সংবাদ সম্মেলন করছেন, যেভাবে কথা বলছেন, যেভাবে এক্সিকিউটিভ অর্ডারগুলো স্বাক্ষর করছেন, প্রচণ্ড আত্মবিশ্বাসী, এবং তিনি জানেন যে তার পেছনে জনগণের সমর্থন আছে, মানুষ তাকে ভোট দিয়েছে। অন্যদিকে ডেমোক্র্যাটদেরকে অনেকটা দিশেহারা মনে হচ্ছে, বিশেষ করে বিগত প্রেসিডেন্ট জো বাইডেন, তার যে পপুলারিটি শেষ পর্যন্ত জরিপ করা হয়েছে সেখানে খুবই নিম্ন অবস্থায় তারা আছেন। এবং ডেমোক্র্যাটরা আসলে কতটা প্রস্তুত যে ডোনাল্ড ট্রাম্প যেভাবে দেশকে শাসন করতে চাচ্ছেন, যেদিকে নিয়ে যেতে চাচ্ছেন, তার বিপরীতে
একটা বিপক্ষ মত তৈরি করার জন্য ডেমোক্রেটদের অবস্থাটা আসলে কি বিশ্লেষণ করবেন? না, এটা ডেমোক্রেটদের জন্য খুব একটা দুর্ভাগ্যজনক ব্যাপার যে এখানে নেতৃত্বের ভেতরে, যেমন ধরুন যখন বাইডেন তার বার্ধক্যের জন্য তার পপুলারিটি কমে যাচ্ছিল, ওনাকে যেতে হলো, কিন্তু উনি যদি একটু আগে যেতেন এটা ভেবে এবং পথ করে দিতেন, হ্যাঁ, এবং এখানে একটা কম্পিটিশন হতো যদি, তাহলে একটা ভালো ক্যান্ডিডেট বের হয়ে যেত। ডেমোক্রেটিক পার্টি থেকে তো অনেক ভালো ক্যান্ডিডেট ছিল, না, কিন্তু কিন্তু তা নয়। বাইডেন তো এখনো মনে করেন, অর্থাৎ সপ্তাহ দুয়েক আগেও তিনি ইউএস টুডেতে যে ইন্টারভিউ দিয়েছেন সেখানে তিনি বলছেন আমি হলে জিতে যেতাম, আমি প্রার্থী হলে No, ট্রাম্পকে হারিয়ে no, ফেলতাম। না না, তিনি ওগুলো এখনো সে বিশ্বাস করেন ভাবতে পারে। তাই? হ্যাঁ, মানুষ এটা ভাবে নিজের কথা, কিন্তু আসল যেটা তা আমরা জানি যে তার পপুলারিটিটা একদম নিম্নগামী। বর্তমানে লুক এট দ্যাট, তার যে যেটা তার যে পপুলারিটি রেটিংটা খুবই লো ছিল, কাজে ওগুলো ফালতু কথা। কিন্তু এই বুড়ো লোকটা যদি যে না আমি আর এটা আমার পক্ষে সম্ভব নয়, আমি বরং একটা ইয়াং জেনারেশনের হাতে এটা ছেড়ে দেবে, কিন্তু তা না। আপনারা জানেন যে একবার ক্ষমতায় যে যায়, হ্যাঁ, যে ওই রাবণ হয়ে যায়, লঙ্কায় যে যায় সে রাবণ হয়ে যায়, তো এই বেটা রাবণ হয়ে গেছে। হ্যাঁ, ও যদি ভালো এটাকে করে দিত, একটা ভালো কম্পিটিশন হতো, তাহলে একটা ভালো লোক চলে আসতে পারতো। এইটাই হলো ডেমোক্রেটিক পার্টির যে একটা অসুবিধা। এবং আরো একটা বিরাট ব্যাপার, যে লোকাল লেভেল ডেমোক্রেটিক পার্টি কিন্তু ততটা টাকা খরচ করে না যেটা রিপাবলিকান পার্টি করে। লোকাল ইলেকশনস গুলোতে সব সময় আপনি দেখুন যে আগে যখন সুইং স্টেট গুলোতে ডেমোক্রেটরা উইন করতো ন্যাশনাল ইলেকশন, প্রেসিডেন্সিয়াল ইলেকশনে, সেই সমস্ত স্টেট গুলোতে স্টেট অ্যাসেম্বলি স্টেটের অ্যাসেম্বলি যেটা, সেখানকার সেনেট এবং মানে হাউস অফ রিপ্রেজেন্টেটিভে, লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে রিপাবলিকানরা দখল করেছে সবগুলোতে, কারণ তারা সমস্ত লোকাল ইলেকশনে পার্টিসিপেট করে। কিন্তু মানে ডেমোক্রেটিক পার্টির নজর হলো ওই একটা মাত্র নির্বাচন, প্রেসিডেন্সিয়াল ইলেকশন, এবং সেখানেও একটা ক্লেপ্টোক্রেসি রয়েছে। হ্যাঁ, যে ওই যে একটা দল, একটা গ্রুপ, তাদেরই যারা সাংঘাত তারা হয়। এটা যে পর্যন্ত তারা পরিবর্তন করবে না, আমি তাদের খুব একটা ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন আচ্ছা, না। আমি আরেকটা জিনিস একটু মানে 30 সেকেন্ডস নেব, যে আমার মানে এই যে বললো মামুন, সেটাকে আমি বলবো যে প্রাইভেট সেক্টরে যেখানে অ্যামাজন আর ওরা যেটা রিকোয়ারমেন্ট করে ওটা ওদের রিকোয়ারমেন্ট, সেখানে ডোনাল্ড ট্রাম্পের এই এক্সিকিউটিভ অর্ডার ক্যান ডু নাথিং। কিন্তু ফেডারেল এমপ্লয়ি যারা আছে সেখানে তার যে এক্সিকিউটিভ অর্ডার, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি, সেখানে কিন্তু তার এক্সিকিউটিভ অর্ডারকে ভায়োলেট করে আপনারা যারা আছেন কেউ ঘরে থাকবেন না, তাহলে কিন্তু আপনাদের চাকরি চলে যাবে। এবং এটা তার করার একটা উদ্দেশ্য আছে, কারণ অনেকে লোক যাবে না, তারা চাকরি বাদ দিয়ে দেবে, মানে বিশেষ করে আমেরিকান সাদা এবং কালোদের গ্রুপটা, এবং তাতে হবে কি ওই যে খালি জায়গাগুলোতে ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব লোককে ঢুকিয়ে দেবে। আমার মনে হয় এটাই তার উদ্দেশ্য। শেকাল মামুন, আপনার কাছে সেই প্রশ্নটি করতে চাই। ডেমোক্রেটরা দিশেহারা, কিন্তু তারা শেষ পর্যন্ত, অর্থাৎ গণতন্ত্র তো ভারসাম্যের একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ। ডেমোক্রেটরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কংগ্রেসে মেজরিটি আছে, সেনেটে মেজরিটি আছে, এবং তিনি পপুলার ভোটে জিতেছেন, সুপ্রিম কোর্টে তার সমর্থন আছে। এই ধাক্কাটা সামাল দেওয়ার জন্য আসলে কতটা প্রস্তুত, কিংবা কতটা পারবেন, আসলে এটাই জানতে চাই। Well, look, Dr. Mustafa যেটা বলছেন যে হ্যাঁ আমাদের লোকাল লেভেলে we have to participate, we have to be engaged with our community, our activities. Donald Trump elected হয়েছে doesn't mean he's a monarch, he's a king. Every city state has a democratic process. হ্যাঁ, slightly আমি এটাকে অ্যাকসেপ্ট করি যে হ্যাঁ, যেমন আমাদের কোনো কংগ্রেশনাল সিটে বা কোনো স্টেট বা সিটি কাউন্সিল অ্যাসেম্বলিতে আমরা দেখি যে অনেক সময় একই সিটি কাউন্সিল মেম্বার বা স্টেট লেজিসলেটিভ পারসন is being elected year after year, 3, 4, 5, 6 times. I think we need to bring some new fresh blood into each and every single, because if you allow other people to run, they will go for voter registration, they will go for door knocking, they will go for campaigning, they will do the fundraising. So that will bring the energy to the Democratic Party. And look, Democratic Party is working for the people in this country. আমরা জানি যে Biden যদিও he lost it, his popularity, but he did a lot of good thing, এবং এটা কিন্তু অনেক দিন ধরে, যেমন আমরা যেমন চিপ অ্যাক্ট বলেন বা অনেক ইনফ্রাস্ট্রাকচার অ্যাক্ট, এবং এগুলো কিন্তু সাউদার্ন স্টেট গুলো যেমন বেনিফিট হচ্ছে, যেমন নর্দার্ন স্টেট সবাই কিন্তু বেনিফিটেড হচ্ছে। এবং ডেমোক্রেটিক পার্টি ইজ অলওয়েজ go through the logic, they believe in science.
So if you believe in science and logic, then you should not be really worried about this. It's people's opinion, people's ideology. It's been tested through things. আমরা দেখতেছি এখন ন্যাচারাল ডিজাস্টার বা ওয়েদারের কারণে যেসব হচ্ছে, ইটস এ ফ্যাক্ট, এবং এটাকে বিশ্বাস করতে হবে। এবং সায়েন্স যদি বিশ্বাস করেন, then this is the thing. So you should present your case. Do not be fearful. Do not accept all the dogma that in the media right now. Just be yourself and be truthful, be honest, and work hard in this country, and you'll be fine. অনেক ধন্যবাদ আপনাদের দুইজনকে, প্রফেসর ডক্টর মোস্তফা সারোয়ার এবং শেখ আল মামুন, আপনাদের মূল্যবান মতামত এবং সময়ের জন্য। এবং দর্শক যারা দেখছিলেন, আমাদেরও প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্প যেটি ঘোষণা দিয়েছেন যে নতুন যুগের সূচনা হতে যাচ্ছে আমেরিকায়, সোনালী সময়, এবং সেই সোনালী সময় নিঃসন্দেহে জনগণের জীবনযাত্রার উপর প্রভাব ফেলবে। অর্থাৎ জনগণ যে মূল্যস্ফীতি নিয়ে দিশাহারা অবস্থায় আছেন, জনগণ যে অর্থনৈতিক ক্রাইসিসটার মধ্যে আছেন, সেটি উত্তরণ ঘটবে এবং একই সঙ্গে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ইউক্রেন রাশিয়া যুদ্ধ, গাজা প্যালেস্তাইন যুদ্ধ বন্ধ সহ নতুন করে কোনো যুদ্ধ জড়াবে না আমেরিকা। এবং নিঃসন্দেহে জনগণ বিশ্বের সব মানুষকে নিয়েই একসাথে এগিয়ে যাওয়াটাই আসলে প্রকৃত ভালো থাকা। সেই ভালো থাকার পথেই হাঁটবে আমেরিকা, এমনটা প্রত্যাশা জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।